আমার জন্য তো ব্যাংকে যাওয়া ইজি, আমি কেন ক্যাপিটাল মার্কেটে যাব? স্টক মার্কেটে যারা ইকুইটি রেজ করে তাদের কিন্তু একটা লম্বা সময়ের জন্য তারা ফান্ডিংটা পেয়ে যায়, তাদের ফান্ডটা রিপেমেন্ট করতে হয় না খুব সহসা। কিন্তু ব্যাংকে কিন্তু আপনাকে 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে আপনাকে রিপে করতে হবে। তারপরেও কেন ওখানে ব্যবসায়ীরা যাচ্ছে না? এখানে বেশ কিছু নিয়মকানুন পালন করতে হয়, যে আপনার ফাইন্যান্সিয়াল যেটা আছে ব্যালেন্স শিট, সেটাকে আপনার ট্রান্সপারেন্ট হতে হয়। আইপিও রুল কি আগে থেকে সহজ হয়েছে? অনেক সহজ হয়েছে। প্রাইভেট সেক্টর কোম্পানি অনেক বন্ড ছাড়ছে। বন্ড মার্কেট আ বিট ইজিয়ার দ্যান আইপিও, স্টক মার্কেট। রেগুলেটরি পার্সপেক্টিভ থেকে আসলে কি ধরনের ডেভেলপমেন্ট দরকার? অ্যাপ্রুভাল প্রসেসটা একটু ইজ করতে হবে বিসেকের। সেকেন্ডলি ইনভেস্টমেন্টের ফ্লোটা বাড়াতে হবে। আজ পর্যন্ত কোনো বন্ড ডিফল্ট কিন্তু করে নাই। আমরা আইডিএলসি অন্তত 5 থেকে 7টা বন্ড ইস্যু করেছি। অনেক ব্যাংক আমাদের কাছে এসে বলছে যে আমি তাকে লোন দিতে পারছি না, রিশিডিউল করার পর তার লোন নেয়ার ক্যাপাসিটি নাই। 62 ব্যাংক সবাই ইচ্ছা মতো লোন দিয়েছে। এখন সবার লিভারেজ একদম গলা পর্যন্ত চলে গিয়েছে। এখন এখান থেকে ক্যাপিটাল মার্কেট রাতারাতি তাদেরকে উদ্ধার করতে পারবে না। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। মায়ের ওষুধে টাকাটা দিও। নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আজকে আমরা আলোচনা করব আপনার ব্যবসার জন্য টাকা আপনি ব্যাংক থেকে না নিয়ে ক্যাপিটাল মার্কেট থেকে নিলে আপনার সুবিধা কি কি। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের ব্যাংকিং সেক্টর একটা ভয়াবহ রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। মাত্র ডজনখানেক ব্যাংকের আসলে লেন্ডিং করার ক্যাপাসিটি আছে। অনেক ব্যবসায়ী আসলে আমরা দেখি যে তারা তাদের চাহিদা মতো লোন ব্যাংক থেকে নিতে পারছেন না। তো কিন্তু আমাদের দেশে ব্যাংকের অল্টারনেটিভ সোর্স কিন্তু ক্যাপিটাল মার্কেট আছে, কিন্তু কেন আমরা ব্যবসায়ীদের ক্যাপিটাল মার্কেটে আগ্রহী করে তুলতে পারি না? আমাদের কি কি ল্যাকিংস আছে ক্যাপিটাল মার্কেটে, এবং কি করলে কেন ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নিলে আপনার বিজনেস কস্ট কতটা কমে যেতে পারে, সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গে আজকে আছেন আইডিএলসি ইনভেস্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মেজবাহ উদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। তো আপনি তো আইডিএলসি ইনভেস্টমেন্টে আছেন, এটি তো আমরা জানি যে আইডিএলসি আমাদের ব্যাংকিং সেক্টর এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ক্যাপিটাল মার্কেট সব কিছুতে তাদের একটা গ্রেট রেপুটেশন আছে। তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন। আপনি যেহেতু দীর্ঘদিন ব্যাংকিংয়ে ছিলেন, এরপর আপনি নন ব্যাংকিংয়ে এসেছেন এবং এখন স্টক মার্কেট নিয়ে কাজ করছেন, এবং আপনার যখন ব্যাংকিং ক্যারিয়ার তখন আমরা দেখেছি আপনি যেটা করছেন কর্পোরেট ফাইন্যান্সিং নিয়ে আপনি অনেক কাজ করেছেন। তাহলে আপনার নিশ্চয়ই একটা ধারণা আছে যে আসলে কর্পোরেট বিজনেসগুলোর ব্যাংকের উপর রিলাই করার বেশি কারণ কি? থ্যাংক ইউ ভেরি মাচ। ইনফ্যাক্ট আমাদের ব্যাংক এবং এনবিএফআই এবং ক্যাপিটাল মার্কেটস একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের 3টা পার্ট আসলে। সো একটা সাউন্ড ইকোনমিতে 3টা অংশেরই আসলে পার্টিসিপেশন থাকার কথা, এবং সমান পার্টিসিপেশন। আমরা যদি উন্নত বিশ্বে দেখি যে সেখানে কিন্তু আসলে বন্ড মার্কেট, সেখানে ব্যাংকিং সেক্টর এবং ক্যাপিটাল মার্কেটের ইকুয়াল পার্টিসিপেশন থাকে। আনফর্চুনেটলি বাংলাদেশে এখন সেটা গড়ে ওঠেনি। এটা কারণ যদি আমি বলি, সেক্ষেত্রে বলতে হবে যে শুরু থেকেই আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা ব্যাংক রিলায়েন্স বেশি ছিল। এখানে স্টেট ওন ব্যাংক এবং প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের যে একটা আধিপত্য ছিল, অবভিয়াস কারণে স্বাধীনোত্তর একটা দেশে ধরনের একটা আমাদের যেটা একটা লিটারেসি বলে, একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি, সেটা আসতে সময় লাগে। তো সেই কারণেই আমার মনে হয় একটা ডমিনেন্স ছিল ব্যাংকিং সেক্টরের। অ্যাট দ্য সেম টাইম এনবিএফআই একটু চ্যালেঞ্জিং ব্যবসা করে। আমি ব্যাংকে এনবিএফআই 2 জায়গায় কাজ করেছি, বাট সেখানে ইনোভেশন হয়, প্রোডাক্টে ডাইভার্সিফিকেশন হয়। আপনারা যে বন্ড মার্কেট দেখছেন সেটা কিন্তু এনবিএফআইয়েরই সৃষ্টি সেগুলো। এবং ক্যাপিটাল মার্কেটে এখন আমি কাজ করছি, সেখানে আসলে ওখানে অনেক আশা নিয়েই আমরা সবাই তাকিয়ে আছি মার্কেটটা কীভাবে ডেভেলপ করা যায়, ব্যাংক ফাইন্যান্স থেকে কীভাবে আসলে এটা ডাইভার্সিফাইড ওয়েতে ক্যাপিটাল মার্কেটকে ইনভলভ করা যায়, সো দ্যাট কস্ট অফ ক্যাপিটাল কমবে, বিজনেসগুলো লাভবান হবে এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়বে। তো ধরেন আমি একটা ব্যবসা নতুন আনতে চাই বাজারে, তো আমার জন্য তো ব্যাংকে যাওয়া ইজি, আমি কেন ক্যাপিটাল মার্কেটে যাব? এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য মেইন ইস্যু হিয়ার। কারণ হলো ব্যাংকে ইজি করে আমাদের 62 ব্যাংকস, দে আর হাংরি ফর এক্সটেন্ডিং ক্রেডিট। সো যে কেউ গেলে তাকে মোটামুটি একটা ডিউ ডিলিজেন্স করে তাকে লোন দিয়ে দেয় এবং বিজনেস উপকৃত হয় এবং খুব শর্ট টার্মে সে টাকাটা পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ক্যাপিটাল মার্কেটে যেতে হয়, বন্ড মার্কেটে যেতে হয়, আপনাকে বেশ কিছু নিয়মকানুন পালন করতে হবে।
সেক্ষেত্রে রেগুলেটরি ইনভলভমেন্ট আছে, ইকোসিস্টেমটা ঠিক থাকতে হবে, সেইখানে আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে অ্যাকচুয়ালি। তো সেই জায়গাটা উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানে কি ধরনের ধরেন একটা ছোট ব্যবসা, আমাদের তো এসএমই প্ল্যাটফর্মও আছে আমাদের স্টক মার্কেটে, তো এইখানে আমি বড় ব্যবসায়ী বলি বা ছোট ব্যবসায়ী বলি, কি কি ধরনের আসলে বেসিক জিনিসগুলো আসলে ডেভেলপমেন্ট দরকার, যেটা যে তাহলে তাদেরকে আমরা এনকারেজ করতে পারি ওখানে? আসলে বেসিক্যালি কেন আমরা ব্যাংক থেকে তাদেরকে ক্যাপিটাল মার্কেটে পাঠাবো? জি, আপনি দুটো কোশ্চেন করেছেন। একটা হলো যে আমরা কিভাবে তাদেরকে আনবো বা কেন আনবো। সো আমি যদি বলি কেন আনবো, সেটার উত্তরটা হলো যে আসলে ক্যাপিটাল মার্কেটে যারা আসে বা স্টক মার্কেটে যারা ইকুইটি রেজ করে, তাদের কিন্তু একটা লম্বা সময়ের জন্য তারা ফান্ডিংটা পেয়ে যায়, তাদের ফান্ডটা রিপেমেন্ট করতে হয় না খুব সহসা। কিন্তু ব্যাংকে কিন্তু আপনাকে 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে আপনাকে রিপে করতে হবে। সো দিস ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ, আপনি লং টার্ম একটা সলিউশন পাচ্ছেন। সেকেন্ডলি, আপনার কস্ট অফ ফান্ড কমে যাচ্ছে। আপনি যদি ব্যাংক থেকে লোন নেন 14% 15% লোন নিতে হয়, এসএমইরা 17-18% লোন নেয়। কিন্তু আপনি যদি ইকুইটি মার্কেটে আসেন, সেখানে কিন্তু আপনাকে ডিভিডেন্ড দিতে হয়। সো ডিভিডেন্ডের পরিমাণ কিন্তু 10%। ইট ডিপেন্ডস অন ইউর প্রফিটেবিলিটি। আপনি যদি ভালো প্রফিট করেন, আপনি ভালো ডিভিডেন্ড দেবেন। সো এখানে কিন্তু আপনি র্যাশনালি আপনি কাজ করতে পারেন আপনার কস্ট অফ ফান্ডের জন্য। তো আমরা ক্যাপিটাল মার্কেটে এই যে বললেন এই সুবিধাগুলো আছে, কিন্তু যেটি বলছিলেন যে তারপরেও কেন ওখানে ব্যবসায়ীরা যাচ্ছে না? যাচ্ছে না আরেকটা কারণ আমি বলতে চাচ্ছিলাম, যে সেটা হলো যে এখানে বেশ কিছু নিয়মকানুন পালন করতে হয়। যে আপনার ফাইন্যান্সিয়াল যেটা আছে ব্যালেন্স শিট, সেটাকে আপনার ট্রান্সপারেন্ট হতে হয়। সো আমাদের দেশে এটা একটা বড় জিনিস যেটা আমাদের কাজ করতে হবে। আমাদের বিজনেস হাউসগুলো এখনও ট্রান্সপারেন্সিতে অতটা বিশ্বাসী না। এখানে অনেকগুলো জিনিস আছে, স্টেক হোল্ডার আছে, এখানে এনবিআর আছে, ট্যাক্স ইস্যু আছে। সো দ্যাট এই জায়গাটা আমাদেরকে এডুকেট করতে হবে যে আপনার ব্যালেন্স শিটকে পুরোপুরি উন্মোচন করেন। আপনি যেহেতু এই দেশে ব্যবসা করছেন, এখানে আপনি শেয়ার করতে হবে, গভর্নমেন্টের সাথেও শেয়ার করতে হবে, আপনার স্টেক হোল্ডার যেমন পাবলিকের সাথেও শেয়ার করতে হবে। এই গভর্নেন্স জিনিসটা যখন আসবে ওনাদের মধ্যে, তখন কিন্তু ওনারা উদ্যোগী হবেন। কিন্তু সেকেন্ড যেটা অবস্ট্রাকল, সেটা হলো রেগুলেশন। সো রেগুলেশন এতদিন যাচ্ছিল, আমাদের একটা আইপিও যদি ধরেন আপনি, মার্কেটে আনতে 2 বছর সময় লাগতো এবং হিউজ কস্ট ইনভলভ সেখানে। সো ডিসক্লোজার তো করতেই হবে, যেটা আমি বললাম। কিন্তু একটা ব্যাংকে গেলে আপনি কিন্তু মেবি 1 মাস 2 মাসের মধ্যে ফান্ড পেয়ে যাচ্ছেন। সো এখন একটু আশার দিক হলো যে আমাদের রেগুলেশনটা চেঞ্জ হচ্ছে রিসেন্টলি, এই গত সরকারের আমলে, যে আমাদের বেশ কয়েকটা রুল চেঞ্জ হয়েছে। যেমন আইপিও রুল যেটা আমরা বলি, পাবলিক ইস্যু রুল, সেটা অনেক চেঞ্জ হয়েছে। তারা বলেছে আইপিও রুল কি আগে থেকে সহজ হয়েছে? অনেক সহজ হয়েছে। কিভাবে সেটা? আমি 2টা জিনিস বলি। প্রথম যেটা হয়েছে, যে একটা হলো যে আপনার আগে আপনি জানতেন না আপনি কতদিনে আপনি মার্কেটে আসতে পারবেন। এখন কিন্তু ওরা বলে দিয়েছে যে বিসেক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জগুলো 50 দিন সময় নেবে। আপনি যদি রেডি করে আপনার ব্যালেন্স শিট রেডি করে আপনি সাবমিট করেন থ্রু এ মার্চেন্ট ব্যাংক, তখন এটা 50 ডেজের মধ্যে তারা ডিসিশন দিয়ে দেবে ওয়েদার ইট ইজ অ্যাপ্রুভড অর নট। সো এটা একটা উন্নতি হয়েছে। সেকেন্ড হলো ভ্যালুয়েশন। আগে ভালো ভালো কোম্পানি কেন আসতো না? তারা রাইট ভ্যালু পেত না। তো এখন কিন্তু, তখন কিছু রেস্ট্রিকটিভ ভ্যালুয়েশন প্রসেস ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন ওপেন বিডের মাধ্যমে গ্লোবালি যেভাবে আসলে ভ্যালু হয় একটা স্টকের, সেইভাবে তারা এখন প্রসেস দিয়েছে। সো দ্যাট আমার মনে হয় এই 2টা বড় উন্নতি হয়েছে আপনার আইপিও রুলসে। তো আমরা যেমন আইপিও তো আছেই, আইপিও আমরা দেখি যে খুব কম হচ্ছে। একই সাথে বন্ড মার্কেট, যেটি বাংলাদেশ ব্যাংকও এটি নিয়ে অনেক কাজ করছে, যে কিভাবে বন্ড মার্কেটকে ডেভেলপ করা যায় ব্যাংকের উপর ফাইন্যান্সিংয়ের যে বার্ডেনটা সেটা কমানোর জন্য। তো এই বন্ড মার্কেটে মানে আমরা তো দেখি যে অনেক বন্ডই, অনেক প্রাইভেট সেক্টর কোম্পানি অনেক বন্ড ছাড়ছে। তো এইটা আসলে আপনারা ভবিষ্যৎ কি দেখেন, যে এখানে ছোট ছোট ব্যবসা বা কর্পোরেটদের ব্যাংক থেকে টাকা না নিয়ে বন্ডের মাধ্যমে টাকা তোলা, এটা কতটা এখন ইজি হচ্ছে? জি, this is another way of capital raising from the corporate and business houses, because ব্যাংকের উপরে ওভার রিলায়েন্স হয়ে যাচ্ছে। সো বন্ড মার্কেট a bit easier than IPO, I mean stock market. সো এটা আমাদের আইপিওতে আসলে তো আপনার একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, পাবলিককে ইনভলভ করতে হয়। বাট এখানে কিন্তু প্রাইভেট প্লেসমেন্টে হয়। আপনি যখন একটা ব্যাংক থেকে ফান্ড না নিয়ে আপনি কিছু ইনভেস্টর গ্রুপ আছে, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা কর্পোরেটস হতে পারে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, তাদের কাছে আপনি বন্ড ইস্যু করবেন, তখন প্রাইভেট প্লেসমেন্টে সেটার রুলস কিন্তু অনেকটা সহজ। সেখানে এত লম্বা রুলস নেই। যদিও উন্নত বিশ্বে এখন অ্যাপ্রুভাল দরকার হয় না বন্ড মার্কেটে, বন্ডের অ্যাপ্রুভালের জন্য শুধু ডিসক্লোজারটা দিলেই হয় যে আমি বন্ড আমি ইস্যু করেছি, এটা সাবমিশন বেসিসে। বাট স্টিল এখন এটা ইজিয়ার,
কিন্তু ওখানেও কিছু অবস্ট্রাগল আছে, যেমন যেরকম? এখানে ইনভেস্টর পুলটা কম। হ্যাঁ, এখানে আমরা এখন শুধুমাত্র কয়েক ইনভেস্টর আছে যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল এবং কিছু ইনস্টিটিউশন তারা ইনভেস্টমেন্ট করে থাকে। এখানে দরকার আসলে টু অ্যাট্রাক্ট মোর ফান্ড, ইন্স্যুরেন্স ফান্ড, পেনশন ফান্ড। তো সেইখানে গভর্নমেন্টের কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, রেগুলেশন করা নাই। ইনিশিয়াল স্টেজে রেগুলেশন দরকার, তখন হবে কি এখানে ফান্ড ফ্লো হবে, বন্ড মার্কেটটা ডেভেলপ করবে। তো এখন যেমন আমরা অনেক ব্যবসায়ীদের বলতে শুনি যে তারা বন্ড ছেড়েই টাকা নিতে চায়। যেমন আমরা যদি প্রাণ গ্রুপের কথা বলি, তারা কিন্তু জি। অনেক ধরনের বন্ড দিয়ে তারা টাকা তুলেছে। তো বন্ড দিয়ে যদি টাকা তুলতে যায়, তার আপনি তো কিছু অবস্ট্যাকেলের কথা বললেন, রেগুলেটরি পার্সপেক্টিভ থেকে আসলে কি ধরনের ডেভেলপমেন্ট দরকার, যেটা বাংলাদেশ ব্যাংক একই সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেটা করতে পারে, যেটা আরো ইজি করা যায়? আই থিঙ্ক 2-3 জায়গায় কাজ করতে হবে। একটা হলো ওনাদের অ্যাপ্রুভাল প্রসেসটা একটু ইজ করতে হবে বিসেকের। সেকেন্ডলি এখানে ফান্ডের ফ্লো, ইনভেস্টমেন্টের ফ্লোটা বাড়াতে হবে। কিন্তু কনফিডেন্স তো এখানে অনেক বড় একটা ইস্যু। এই যে আপনি ফান্ড ফ্লোর কথা বলছেন, আমাদের মানুষের মধ্যে এখনো ফাইন্যান্সিয়াল লিটারেসিটা ওই অবস্থায় আসছে কিনা যে সে ইন্ডিভিজুয়ালি তারা যেমন আমরা দেখি যে একটা উদাহরণ যদি দেই, আমরা যে বিভিন্ন নন ব্যাংক যেগুলো এখন লিকুইডেশনের মতো অবস্থায় চলে গেছে, সেখানে কিন্তু আমরা অনেক হাই নেটওয়ার্থের ইন্ডিভিজুয়ালদের 5 কোটি 6 কোটি টাকা ইনভেস্ট করতে দেখেছি। তো তারাও কিন্তু বন্ডের ইনভেস্টার হতে পারতো। সেই অপরচুনিটিগুলো কেন আমরা নিতে পারছি না? না, সেটাই বলছিলাম যে আসলে বন্ডে ইনভেস্টমেন্ট করা যে রিস্কি তা না, কিন্তু এখানে কিন্তু প্রপার ডিউ ডিলিজেন্স করি আমরা ইস্যুগুলো মার্কেটে নিয়ে আসি। আজ পর্যন্ত কোনো বন্ড ডিফল্ট কিন্তু করে নাই। প্রাইভেট সেক্টর বন্ড যেগুলো ইস্যু হয়েছে, জিরো কুপন বন্ড, কুপন বেয়ারিং বন্ড বা সাবঅর্ডিনেট বন্ড, এগুলো কিন্তু এখনো ডিফল্ট করে নাই, কোনো হিস্ট্রি নাই। এক্সেপ্ট একটা থাকতে পারে খুবই একটা বেক্সিমকো গ্রুপের একটা কেস আছে, হ্যাঁ, সেগুলো তো ডিফারেন্ট ইস্যু। বাট যেগুলো আমরা আসলে ডিউ ডিলিজেন্স করে নিয়ে আসি সেটা কিন্তু ডিফল্ট করে নাই। সো দ্যাট এখানে কিন্তু এখানে মানুষের আস্থা থাকবে। এখানে আরেকটা জিনিস যেটা করতে হবে, এটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড হতে হবে। এখানে সেই জায়গাটাও কিন্তু এখনও অতটা স্পষ্ট নয়। আপনি ট্রান্সফার করতে চাইলে ইজিলি আপনি ট্রান্সফার করতে পারছেন না। যেমন আমি যদি ব্যাংকে বা নন ব্যাংকে ডিপোজিট রাখি, আমি এনি টাইম লিকুইডেশনে চাইলে আমি লিকুইডেট করে নিতে পারছি। বন্ডের ক্ষেত্রে সেটা আসলে কি? সেটা একটু কম, বাট দেয়ার ইজ এ ওয়ে। আপনার সেখানে তো একটা আপনার টেনর থাকে, রেগুলার পেমেন্ট থাকে, ইন্টারেস্ট পেমেন্ট। বাট আপনি যদি আর্লি পেমেন্ট নিতে চান, আর্লি, সেটা একটু ওয়ে থাকে, সবসময় থাকে। তো ইনভেস্টমেন্ট ব্যাংকার, আপনি তো নিজেও একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, আপনার প্রতিষ্ঠানও একটি ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান। আপনারা আসলে কি ধরনের ভূমিকা রাখছেন এই বন্ড মার্কেট ডেভেলপের ক্ষেত্রে? আইডিএলসি ফাইন্যান্স বা আইডিএলসি গ্রুপ সবসময় এই ধরনের ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। আমরা ধরেন সেই 2000 সনের শুরু থেকে আমরা বন্ড মার্কেট নিয়ে কাজ শুরু করেছিলাম। অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, নতুন নতুন ইস্যু নিয়ে আসা। আমরা আইডিএলসি অন্তত 5 থেকে 7টা বন্ড ইস্যু করেছি মার্কেটে, এবং সবগুলি সাবস্ক্রাইবড হয়েছে। আমরা অনেক কর্পোরেটকে মার্কেটে নিয়ে আসছি। মার্কেট বলতে প্রাইভেট সেক্টরে যেটা আমরা করে থাকি সেখানে নিয়ে আসছি। তারা কিন্তু সাকসেসফুলি ফান্ড রেজ করেছে এবং ফান্ডগুলো রিপেমেন্ট হয়ে গিয়েছে। আমরা ইনোভেটিভ ধরেন আমরা সিকিউরিটাইজেশন একটা বন্ড আছে, অ্যাসেট ব্যাক সিকিউরিটি, সেটা নিয়েও আমরা কাজ করেছি। সো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি এই ধরনের নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসা, মার্কেটে নিয়ে আসা, মার্কেটে সুপরিচিত করা এবং মার্কেট ডেভেলপমেন্ট করা। যে কোনো কোম্পানি, আমরা এখন যদি দেখি বড় বড় গ্রুপগুলো, যেমন এখন অনেক লোন রিশিডিউল হচ্ছে। বাংলাদেশ ব্যাংক যারা ডিফল্ট হয়েছে তারা এখন রিশিডিউল করছে বাংলাদেশ ব্যাংকের একটি আলাদা প্যাকেজে। এরপর অনেক ব্যাংকই রিশিডিউল করার পর তার ডেট ইকুইটি রেশিও অনেক হাই, 100%-এর উপরে থাকার কারণে তাকে নতুন ফ্রেশ লোন দিতে চাচ্ছে না। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কি কোনো অপশন আছে বন্ড ছেড়ে কিছু করা বা এরকম? They should immediately go to the bond market or capital market. হ্যাঁ, অফকোর্স তাদের কিছু ডিউ ডিলিজেন্স করতে হবে। তাদের ডিউ ডিলিজেন্স গুলো বলতে কি বোঝাতে চাচ্ছেন? তাদের ফাইন্যান্সিয়াল হেলথ কিরকম, তারা কি লসে আছে সে তো লসেই আছে বলেই তো সে ডিফল্ট করেছে। সেটার জন্য আমাদের ডিফারেন্ট ট্রিটমেন্ট করতে হবে আসলে, লোন রিস্ট্রাকচারিং। তো সেই ক্ষেত্রে আসলে সে তো লোন রিস্ট্রাকচার পেলই, সে এখন রেগুলার আছে, কিন্তু তার হয়তো ব্যবসার হেলথ ভালো না। ডেফিনেটলি তখন আমরা বন্ড ইস্যু করতে পারি।
ওকে, হ্যাঁ, তখন আপনারা কিভাবে একটু- তাকে হেল্প হ্যাঁ, করবেন? তখন তাদেরকে আমরা লেটস ব্যাংকিং ফাইন্যান্স 3 বছর 4 বছরের জন্য, ম্যাক্সিমাম 5 বছর, আমরা একটা লম্বা সময়ের জন্য তাকে একটা সময় দিতে পারি, বন্ড ইস্যু করতে পারি। তার যদি ফাইন্যান্সিয়াল হেলথ সেরকম থাকে তাহলে আমরা আইপিওতে নিয়ে আসতে পারি। তখন তার লেভারেজটা কমে গেল, ব্যাংকের উপর রিলায়েন্স কমে গেল, রেগুলার ইন্টারেস্ট পেমেন্ট কমে গেল, সো ক্যাশ ফ্লো সে একটা পজিটিভ, সে একটা ইন্ডিকেশন পাবে তখন তাহলে সে। আপনারা কি এটা নিয়ে কাজ করছেন যে এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক ডিফল্ট লোন কমানোর জন্য, যেহেতু এখন আমাদের 36% ছিল সেপ্টেম্বরে, ডিসেম্বরে এসে যদিও 30% করা হয়েছে, 30% পুরোটাই, এই যে 6% কমেছে, পুরোটাই কিন্তু লোন রিশিডিউলিং করার জন্য, এবং জি। সেগুলো কিন্তু আমরা বেশিরভাগই দেখি ফোর্সফুল লোন রিশিডিউলিং, ব্যাংক করতে Right. চাচ্ছে না। ব্যাংক বলছে 2 বছর গ্রেস পিরিয়ড দিয়ে 10 বছরের জন্য করতে হলে তার তো ডিপোজিটের টাকা আটকে যাচ্ছে 2 বছরের জন্য, ক্যাশ ফ্লো কমে যাচ্ছে। তো এই সিচুয়েশনে আসলে ক্যাপিটাল মার্কেট কিভাবে রোল প্লে করতে পারে? আমরা কিন্তু এই ধরনের স্ট্রেস ক্লায়েন্ট যারা আছে তাদের সাথে কথা বলছি, তাদের জন্য একটু সময় নিয়ে করতে হবে। তাদেরকে আমরা 2-3টা সলিউশন দিচ্ছি আমরা আসলে। আমাদের ধরেন ব্যাংক লোন থেকে তাকে ক্যাপিটাল মার্কেট আসতে হবে, সেখানে বন্ড থাকতে পারে, প্রেফার্ড শেয়ার থাকতে পারে, তারপরে ইকুইটি ডাইলেশন, স্ট্র্যাটেজিক পার্টনার, সো এই ধরনের সলিউশন আমরা তাদেরকে দিচ্ছি। প্রিভিয়াস সেক্ষেত্রে কি রেগুলেটরি কোনো ব্যারিয়ার আছে এই না, ধরনের রেগুলেটরি প্রতিষ্ঠানের কোনো ক্ষেত্রে? ব্যারিয়ার নাই। যদি আপনার তাহলে তাদেরকে কেন এনকারেজ করা হচ্ছে না এই ব্যাংকের উপর? ব্যাংকে যেমন আমরা দেখি অনেক ব্যাংক আমাদের কাছে এসে বলছে যে আমি তাকে লোন দিতে পারছি না, রিশিডিউল করার পর তার লোন নেয়ার ক্যাপাসিটি নাই, কারণ সে লোন নিলে সার্ভাইভ করতে পারবে না, কারণ তার ইন্টারেস্ট পেমেন্ট করার মতো ক্যাপাসিটি নাই। তাহলে সেই কেসগুলোকে বাংলাদেশ ব্যাংক বারবার পার্সু করছে, না তাকে আবার ফ্রেশ লোন দিতে হবে। বাট সেখানে কি রেগুলেটরি কোনো ভূমিকা থাকা উচিত কিনা, যে তারা আসলে কিভাবে তাদেরকে এখানে ডাইভার্ট করবে? অবশ্যই এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকে বিশালটা রোল রয়ে গেছে, নট অনলি ফর দেম, যারা অলরেডি স্ট্রেস আছে, যাদের লেভারেজ অলরেডি 60-70% চলে গেছে, তাদেরকে বার দেওয়া উচিত। যদিও এখন লার্জ লোনে একটা বার আছে, ম্যাক্সিমাম এতটুকু নিতে পারবে, ওই জায়গাটা খুব রেস্ট্রিকটিভ একটা রেগুলেশন নিয়ে আসতে হবে, সো দ্যাট বিজনেস এন্টিটিগুলো নিজের থেকেই যাতে তারা ক্যাপিটাল মার্কেটে আসে। আমি কিন্তু বারবারই এটা বিভিন্ন ফোরামে বলেছি যে আমাদের বাংলাদেশ ব্যাংকে এখানে খুব স্ট্রং একটা রোল নিতে হবে, যে কীভাবে তারা ব্যাংকিং অ্যাপেটাইটটা তারা কমিয়ে দেয় ওই কর্পোরেটগুলোকে। অন্যান্য দেশে প্র্যাকটিস কি, যখন কোনো একটা দেশের ইকোনমি এ ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যায়, তখন কিন্তু আমরা দেখেছি ক্যাপিটাল মার্কেটই তাদেরকে আসলে রেস্কিউ করে। এইখানে সেটা হচ্ছে না কেন? মানে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে আমাদের বাংলাদেশে আরো অনেকগুলো ইনভেস্টমেন্ট ব্যাংকার জি। আছে, তারা কি প্রপার রোল প্লে করতে পারছে? যদি না করে থাকে তাহলে তাদের প্রবলেমগুলো কোথায়? আসলে ক্যাপিটাল মার্কেটে রেস্কিউ করার রোল না, আসলে আমরা আসলে যে ঘটনাটা ঘটিয়ে ফেলেছি সেটা তো আসলে আমাদের বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। এখন আমরা একটু আগে যেটা বললাম 62 ব্যাংক সবাই ইচ্ছা মতো লোন দিয়েছে, এখন সবার লিভারেজ একদম গলা পর্যন্ত চলে গিয়েছে। এখন এখান থেকে ক্যাপিটাল মার্কেট রাতারাতি তাদেরকে উদ্ধার করতে পারবে না, তাদেরকে সময় নিতে হবে, ব্যাংকগুলোকেও তাকে সময় দিতে হবে। মিনওয়াইল তারা চেঞ্জ করে তাদেরকে ক্যাপিটালটাকে ইকুইটিতে কনভার্ট করতে হবে, তাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার নিতে হবে, সেই ধরনের কিছু সলিউশন তাদেরকে দিতে হবে। আপনি বলছিলেন যেটা ইকুইটিতে কনভার্ট করে, এটা কিভাবে, মানে তারপরে স্ট্র্যাটেজিক পার্টনার নেবে, এটা কিভাবে, কি প্রসেস হতে পারে? স্ট্র্যাটেজিক পার্টনার হলো যখন আপনার একটা কোম্পানি যখন তার ইকুইটি লেভেল কমে লেভারেজটা বেশি হয়ে যায়, তখন আপনি যদি পাবলিক ডেট ছাড়েন, তখন পাবলিক ডেট কিন্তু ছাড়ার মধ্যে তার ফাইন্যান্সিয়াল হেলথ থাকে না, তখন তাকে কোনো একটা অন্য একটা পার্টনারকে নিয়ে আসতে হবে, স্ট্র্যাটেজিক পার্টনার, ইকুইটি পার্টনার। সে যখন দেখবে না বিজনেস ইজ গুড, তার স্পন্সরে ভালো, তখন সে একটা স্টেক সে নিবে, লেটস সে 20-30% স্টেক সে কিনে নেবে। তখন তার ইকুইটি চলে আসলো, ডেট কমে গেল, তখন এটাকে রিভাইভ করবে আগে ব্যবসাটাকে, দেন দে উইল গো ফর বন্ড এন্ড আপনার ক্যাপিটাল মার্কেট সলিউশন। বন্ড মার্কেটের কোনো, আসলে ক্যাপিটাল মার্কেটের কোনো ইমিডিয়েট শর্ট টার্ম সলিউশন নেই? আই ডোন্ট থিঙ্ক সেরকম আছে বলে। তাহলে এই সিচুয়েশনে আসলে তাহলে তাকে তার তো এই মুহূর্তেই টাকা লাগবে, এই মুহূর্তে ব্যাংকই তাকে আসলে রেস্কিউ করতে হবে, তাকে সময় দিতে হবে, তার লোনটাকে যারা পলিসি সাপোর্ট অলরেডি যারা দিয়েছে গভর্নমেন্ট, সেটাকে আসলে তাকে নিয়ে তাকে ব্যবসায় ক্যাশফ্লো কীভাবে বাড়াতে হবে, তাকে নতুন নতুন ব্যবসা খুঁজতে হবে, পার্টনার নিতে হবে, দেন সে একটা জায়গায় যখন উপনীত হবে তখন তাকে আপনি এই ধরনের সলিউশনে নিয়ে আসতে পারবেন। তাহলে মানে ক্যাপিটাল মার্কেটে এই যে এখন থেকে আমরা কি ধরনের লেসন নিতে পারি, যে এখন যে ব্যবসাগুলো এভাবে ফল করেছে, তারা ক্যাপিটাল মার্কেটে যাওয়ার জন্য এখন থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার? মানে এখান থেকে তো আমরা একটা লেসন নিলাম যে আমাদের লং টার্মের জন্য আসলে কি ধরনের প্রস্তুতি? ভেরি বেসিক থিং, তাদেরকে আসলে ট্রান্সপারেন্ট হতে হবে,
তাদের আমাদের বিজনেস হাউসগুলোর মধ্যে একটা জিনিস আছে, তারা কন্ট্রোল লুজ করতে চায় না, 100% তারা ওন করবে। তারা মনে করে একটা ব্যবসা আমি দাঁড়া করেছি আর আমি কেন পাবলিককে দেবো, এই ধারণা থেকে বেরিয়ে হয়ে আসতে হবে। তাকে বড় হতে হলে তাকে কিন্তু পাবলিক লিস্টিং করতেই হবে। পৃথিবীর বিভিন্ন দেশে সেই নজির রয়ে গিয়েছে। সো আমাদেরকে ওই মন মানুষের থেকে বের হয়ে আসতে হবে এবং তাকে ট্রান্সপারেন্টলি ব্যবসা করতে হবে, তাকে ট্যাক্স ঠিকমতো দিতে হবে, তার ব্যালেন্স শিট ট্রান্সপারেন্ট হতে হবে। এখানে অডিট ফার্মগুলোকেও আসলে একটা রোল প্লে করতে হবে, সো দ্যাট টোটাল ইকোসিস্টেমটা ভালোভাবে কাজ করলে তখন দে উইল বি এবল টু গো ফর পাবলিক লো কস্ট ফান্ডিং। ওকে, সো তার মানে আমাদের এখানে আমরা যেটা পাচ্ছি যে ট্রান্সপারেন্সির ভয়ে আসলে তারা এখনো এই ব্যাংকের উপরেই প্রেশার দিচ্ছে, আবার টাকা নেওয়ার জন্য, তারপর তারা ক্যাপিটাল মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে না। জি, ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে আমরা এখন একটা ডিফারেন্ট ক্রাইসিস পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে হাজার হাজার ব্যবসায়ী গ্রুপ এখন ডিফল্ট করে আছে, এবং সেখান থেকে আমরা কিভাবে লেসন নিতে পারি যে সামনের দিনে এইখান থেকে উঠে আমরা লং টার্ম ফাইন্যান্সিংয়ে কীভাবে ক্যাপিটাল মার্কেটে লো কস্ট ফাইন্যান্স নিতে পারি, যাতে করে আমাদের ভবিষ্যতে আর এ ধরনের সিচুয়েশনে পড়তে না হয়। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।